জন্ম জেলা কোথায়? জন্ম জেলা আমার উত্তরবঙ্গের, রংপুর। ওকে, ঠিক আছে। আমরা শুরু করতে চাই যেখান থেকে আপনি বলতে চান, ক্রোনোলজিক্যাল স্টেপ বাই স্টেপ আমরা যাব, ছোটবেলা থেকে যেভাবে। আচ্ছা, আমি ছোটবেলা থেকেই বলতে চাই। আমার ছোটবেলা কাটে রংপুরেই। তো আমার বাবা একজন সার্ভিস হোল্ডার ছিল, গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। তো আমরা 4 বোন, আমাদের অ্যাকচুয়ালি ভাই নাই। আচ্ছা। তো ছোটবেলা থেকেই আমাদের ফ্যামিলিটা কিন্তু একটু রেস্ট্রিক্টেড, মানে আমার বাবা একটু রেস্ট্রিক্টেড প্লাস হচ্ছে রেস্ট্রিক্টেড বলতে মানে কি বলে, মানে কনজারভেটিভ। হ্যাঁ, কনজারভেটিভ। ওকে, কনজারভেটিভ। তো আমার স্কুল কাটে রংপুরে। আমি যখন ক্লাস 1-এ ভর্তি হই তখনই আমার বাবা ট্রান্সফার হয়ে রংপুরে চলে আসে, মেইন শহরেই চলে আসে। ইভেন আমার বাবা ওইখানে হচ্ছে পরে আস্তে আস্তে ওখানে সেটেল হয়ে যায় আর কি। আচ্ছা। তো আমি রংপুরের একটা নামকরা স্কুলেই পড়ি। তো সেখানে আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম, মানে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমি, মানে আমার মনে হয় না যে আমি কখনো সেকেন্ড হয়েছি। জি, আমি ফার্স্ট হয়েছি। এবং হচ্ছে ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষা আমি স্কলারশিপও পেয়েছি। ভেরি গুড। বাট এইটা যে আমি স্কলারশিপটা পাবো আমি কখনো চিন্তা করি নাই, কারণ আমার ধারণা ছিল যে মনে হয় পাবো না। কিন্তু আমার আব্বু সবসময় বলতো যে না, পাবা না কেন। তো সেক্ষেত্রে আমার আব্বুর একটা বিরাট ভূমিকা আছে। দেখা যায় তো আব্বু সারাদিন অফিস করার পর এসে আমাকে পড়াইতো। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার একটু বিরক্ত লাগতো। ছোট মানুষ ছিলাম তখন, একটু খেলতে যাইতে পারতাম না। তো আমি আম্মুকে বলতাম যে আম্মু সবাই খেলে, আমি কবে খেলতে পারবো। আর আমাদের বাসা, আমাদের আমাদের অফিস থেকে, আব্বুর অফিস থেকে আমাদের একটা কোয়ার্টার দিয়েছিল, সরকারি কোয়ার্টার। তো আমরা আমাদের ছোটবেলা ওইখানেই বেড়ে ওঠা। তো দেখা যাইতো যে আমার আরো যে 2টা ছোট ছোট বোন আছে, তারা খেলতো, আমি খেলতে পারতাম না। এই কারণে আমার নানান কমপ্লেন ছিল আমার আম্মু আব্বুর প্রতি। তারপরে এই আর কি, ওখান থেকে আমি খুব ভালো রেজাল্ট নিয়ে স্কুল শেষ করলাম। তারপরে আমি একটা গভর্নমেন্ট স্কুলে ভর্তি হইলাম। হওয়ার পর ওইখানে আমি ক্লাস, মানে এসএসসি পর্যন্ত খুব ভালোভাবেই আমার পড়াশোনা ছিল। তো এর মধ্যে নানান ধরনের প্রপোজাল পাই, যেটা হয় আর কি। তো আমার তখন কিন্তু সেই মুহূর্তে ওই ধরনের কোনো ইচ্ছা ছিল না, বোঝারও বয়সও হয় না, ইচ্ছাও ছিল না। কিন্তু আমার ভাল লাগতো, আমি খুব এনজয় করতাম। এবং প্রত্যেকটাই হচ্ছে আমি আমার আম্মুকে গিয়ে বলতাম, আম্মু জানো অমুক একটা ছেলে আজকে স্কুলে আসতে আমাকে চিঠি দিয়েছে। এবং প্রত্যেকটা চিঠি কিন্তু আমার আম্মু পড়তো। তো মানে আমার বাবাকে খুব ভয় পাইতাম। মানে যত স্কুল এসএসসি পর্যন্ত এসে আমার বাবার সাথে একটু গ্যাপ ক্রিয়েট হয়েছে, মানে একটু বড় হয়ে গেছি, তখন মনে হচ্ছিল যে একটু নিজের মতো চলবো। তো এইভাবে আমার স্কুল লাইফটা শেষ হলো। এসএসসি আমি মোটামুটি খুব ভালো করে মানে পাশ করে গেছি, যেটা এক্সপেকটেশন ছিল সেটা হয়তো পারি নাই, বাট রেজাল্ট খুব খারাপও হয় নাই। আচ্ছা। তো এরপরে আসলো আমার মেইন পয়েন্টও না, মানে আমার কলেজ জীবন। আমি গভর্নমেন্ট সরকারি ওমেন্স কলেজে ভর্তি হইলাম। ওখানেও ভর্তি হওয়ার পরে এই যে এখান থেকে কিন্তু আমার বাবার সাথে আমার আরো একটু বেশি গ্যাপ ক্রিয়েট হইলো। একটা কারণ আছে কি? কারণ আছে বলতে, এই যে মানে আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম, আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করছি। তো আমি খুব ভালো একটা স্কুলে চান্স পাইছিলাম। আনফরচুনেটলি আমি সায়েন্সে চান্স পাই নাই, আমি আর্টসে চান্স পাইছি। কিন্তু আমার আব্বুর খুব ইচ্ছা ছিল আমার একটা মেয়ে ডাক্তার হবে। ও এর মধ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার বড় আপুর কিন্তু ক্লাস 9-এ কি 10-এ বিয়ে হয়ে গেছে, কারণ আমার বড় আপু খুব সুন্দরী ছিল। আচ্ছা। মানে এত পরিমাণ ছেলেদের অত্যাচার ছিল আমাদের, ফ্যামিলি থেকে দিয়ে দিয়েছে। কিন্তু আমার বড় আপু মানে বিয়ের পরে কিন্তু সে কিন্তু মাস্টার্স কমপ্লিট করছে। আমার দুলাভাই বাইরে ছিল। তো এর মধ্যে আমি, বড় আপু তো শ্বশুর বাড়িতে চলে গেছে, ওখান থেকে পড়াশোনা, সে তার মতো আর কি সংসার জীবন করতেছে। তো আব্বু এখন চিন্তা করতেছে আমার একটা মেয়েকে তো আমি অনেক তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিছি, আর ওই মেয়েটার থেকে আমার এই মেয়েটা অনেক ভালো, পড়ালেখায় অনেক ভালো, বাকি 2টা তো এখনো ছোট ছোট। তো আব্বুর এটা ছিল যে তুমি সায়েন্স নাও। এখন আমার কথা হলো যে আমি খুব ভালো একটা স্কুলে চান্স পাইছি, মানে আমি ওই স্কুলটা ছাড়তে চাইতেছিলাম না। সায়েন্স আর কোনো ফ্যাক্ট না। কিন্তু আব্বু এটা নিয়ে খুব একটু রিয়াক্ট করছে। আমি আর আম্মু অলমোস্ট ভর্তি হইতেও গিয়েছিলাম ওই স্কুলে। ঠিক যে টাইমে আমি ফর্মটা ফিল আপ করবো, ওই টাইমে আব্বু ফোন দিয়ে আম্মুকে বলছে যে না, আমি ওখানে পড়াবো না, তুমি ওকে নিয়ে আসো। আর ছোটবেলা থেকে আমরা যেটা দেখতাম যে আব্বু একটু খুব রাগী, আব্বু যেটা বলতো আম্মু সেটাই করতো, আর আমরা সেটাই করতাম। তো আম্মু আমাকে বললো যে যাই হোক
তোমার বাবা যেটা চাইতেছে সেটাও তো খারাপ না, তুমি একটু চেষ্টা করো পাবা। কিন্তু আমার কেন জানি ভাইয়া তখন মানে হয়েছিল যে আমি হয়তো সায়েন্সটা নিয়ে পড়তে পারবো না। কেন জানি আমার মনে হয়েছে যে আমি হয়তো এসএসসিটা যে পরিমাণ একটা রেজাল্ট আমার আশা ছিল সেটা হয় নাই, আমি মনে হয় সায়েন্সটা পারবো না। আমি আম্মু আব্বুকে কাউকেই বুঝাইতে পারিনি। আচ্ছা। তো আব্বু আমাকে কি করলো, নিয়ে আসলো ওখান থেকে। নিয়ে আসার পর আমি সায়েন্সে ভর্তি হইলাম। এক পর্ব খুব জোর করেই ভর্তি হইলাম। আচ্ছা। আমার মনটা ওইখানে একটু ভেঙে যায় যে আমাকে চাপাই দিল। যাই হোক, বাসা থেকে ক্লাস করতেছিলাম। বাসা থেকে ক্লাস করতে আমার একটু অসুবিধা হচ্ছিল, কারণ কলেজটা একটু অনেক দূরে ছিল। একটা সময় আমি আব্বুকে গিয়ে বললাম, আব্বু আমার বাসা থেকে কলেজটায় যেতে অনেক সমস্যা হয়, তো আমি যদি একটা হোস্টেলে উঠি। আমাদের কলেজে হোস্টেল ছিল তখন কি সেটা রংপুরে? জি ভাইয়া, রংপুরে। তো আব্বু বলছে যে না, কি এমন অসুবিধা হয়, আমি তো তোমাকে প্রতিদিন বাইকে করে নামাই দিই। আচ্ছা। তাই আমি বলছি, আব্বু প্রতিদিন বাইকে করে নামাই দিলে অনেক সময় হয় কি ক্লাসটা যেতে লেট হয়ে যায়, আর বাসায় আসতে আসতে আমারও খুব টায়ার্ড লাগে, পরে আর মানে রাতে বেশিক্ষণ আমি পড়তে পারি না, ঘুমাই যাই। তো এরকম করে 6 মাস আমি বাসা থেকেই ক্লাস করছি। 6 মাস পরে আমাদের এমনি একটা পরীক্ষা হয়। সে পরীক্ষাটার মধ্যে আমি খুব একটা ভালো রেজাল্ট করতে পারি নাই। তখন কিন্তু আমাদের রেজিস্ট্রেশন হয় নাই। তো সেখানে আমি কেমিস্ট্রি, এটা আমার মাথায় কিছুই ঢুকতো না। অন্যান্য সাবজেক্ট আমার কোনো প্রবলেম নেই, কিন্তু হ্যাঁ, কেমিস্ট্রিটা আমার মাথায় ঢুকতো না। আমি 6 মাস ক্লাস করার পর আব্বুকে বলছি, আব্বু এখনো তো রেজিস্ট্রেশন হয় নাই, আমি কিন্তু চাইলে চেঞ্জ করতে পারি, কারণ আমার মনে হয় যে আমার কেমিস্ট্রিটা একদমই মাথায় ঢুকতেছে না। তো আব্বু বলতেছে, না না সমস্যা নেই, আমি আরো 2টা মাস্টারের জায়গায় আরো 3টা মাস্টার রাখবো। মানে ওনার মেন পয়েন্টটা ছিল আমাকে ডাক্তার বানাবে, যেভাবেই হোক। তো এরকম করে আমি আব্বুকে বুঝাইতে পারলাম না। আমি রেজাল্টও এদিকে খুব একটা ভালো হইল না, হোস্টেলে চলে গেলাম। হোস্টেলে সিট পাইতে অনেক কষ্ট করতে হয়েছে, কারণ অলমোস্ট তখন ফুল, কোনো রুম পাই নাই। তখন আমার ওই হোস্টেলের একজন আমার রিলেটিভ ছিল, আমার সম্পর্কে মামা হয়। আব্বু ওনার সাথে কথা বললো যে আমার মেয়ের তো এরকম আসতে খুব অসুবিধা হয়, আপনি যদি একটা ব্যবস্থা করেন। পরে আব্বুকে বললো যে ভাই এই মুহূর্তে তো আমরা কোনো রুম দিতে পারবো না, তবে গণরুমে ওকে একটা মানে সিট দিতে পারবো। যখন কোনো একটা রুম খালি হয়ে যাবে, কোনো একটা মেয়ে চলে যাবে, তখন আমরা তাকে সেখানে শিফট করতে পারবো। তো প্রথমে কিন্তু খুব ভালো লাগতেছিল যে হোস্টেলে আসবো, একটা স্বাধীন জীবন। হ্যাঁ, খুবই ভালো লাগতেছিল। কিন্তু যেদিন আব্বু আম্মু আমাকে মানে হোস্টেলে নিয়ে আসার পর আব্বু আম্মু যখন চলে গেল, তখন না মনের ভিতরে একটা মানে বাবা মা যে নাই, থাকবে না কাছে, এটা ফিল করে আমার খুব কান্না পাইলো। পরে আব্বু বললো যে আচ্ছা তুমি কান্নাকাটি করো না, আমার তো অফিস এদিকেই, আমি যাওয়ার সময় একবার দেখা করে যাব। আর আম্মু তো জানেনি ভাইয়া মায়েরা কি হয়। পরে আব্বুকে বলতেছিল যে মেয়েটাকে জোর না করলেও পারতা। যাই হোক, হোস্টেল জীবন আসলাম। 1 সপ্তাহ খুব খারাপ লাগছে, অ্যাডজাস্ট করতেও খুব কষ্ট হয়েছে, কিন্তু খুব একটা সমস্যা হয় নাই আমার, কারণ আমি আমার স্কুলের কিছু পরিচিত ফ্রেন্ড পাইছি। তো যে কারণে, এবং ওরা মোটামুটি আমার খুব ক্লোজই ছিল, যে কারণে আমার অ্যাডজাস্ট করতে সমস্যা হয় নাই। তো এইভাবে হোস্টেল জীবন কাটতেছিল। একটা পর্যায়ে গিয়ে আমি একটা রুম পাই, এবং ভাই আমার কপালটা এত ভালো, আমি যে রুমটা পাই সেখানে আমার ওই স্কুলের বান্ধবীরাই ছিল। 2 জন ছিল, আর 2 জন, আর একটা মেয়ে ছিল, সে আমাদের স্কুলের না, বাট ওর সাথেও কেন জানি মানে ওই একদিনেই খুব তাড়াতাড়ি আমরা ফ্রি হয়ে গেলাম। হ্যাঁ, তো এরপরে হোস্টেল জীবন খুব মানে ভালোভাবে কাটতেছিল, হাসি কান্না দুষ্টামি, প্রচুর দুষ্টামি করতাম আমি আমার মনে আছে আমি দুষ্টামির জন্য ম্যাডামের মাইরও খাইছি কলেজে পড়ি। তো আবার পড়াশোনা তখন একটু মানে আমি ফিল করতে পারতেছিলাম যে একটু পড়াশোনার বাইরে থেকে আমি চলে যাচ্ছি, কিন্তু ওই যে ছাড়া একটা জীবন পাইছি না, এতদিন তো বাধা ছিলাম এটাতে, ফ্রেন্ডদের সাথে গল্প মজা দুষ্টামি যেটা বলে, এটার কারণে। আর আমার নামে প্রতিদিনই কমপ্লেন ছিল হোস্টেল সুপার ম্যাডাম ছিল, তো ওনাকে আমরা খুব ভয় পাইতাম, মানে উনি আসা মানে ভাই একটা আতঙ্ক। তারপর এইভাবে আমার এসএসসি রেজাল্ট ফার্স্ট টাইমে একটু খারাপ হইলো। এইচএসসি অর এসএসসি? না এসএসসি, ইন্টারমিডিয়েট। প্রথম আমার খারাপ হয়ে গেল, আমি রেজাল্ট
বের হইলো তখন আমি মানে বোর্ড পরীক্ষা খারাপ করলেন, বোর্ড পরীক্ষায় খারাপ হয়েছে। সেকেন্ড টাইম আবার দিয়েছেন? হ্যাঁ, সেকেন্ড টাইম আমি আবার দিয়েছি। ওই রেজাল্টটা খারাপ যখনই হইলো তখনই মানে আব্বুর সাথে আবার আরো দূরত্ব বেড়ে গেল। ও, কারণ আমার থেকে আমার বাবা বেশি কষ্ট পাইছে। হুম, কারণ আমার বাবার খুব ইচ্ছা ছিল যে আমি যদি পাশও করতাম, বাবা যেভাবেই হোক আমাকে মেডিকেলে পড়াইতো, আচ্ছা আচ্ছা, প্রাইভেট হলেও। প্রাইভেটে হলো। এবং রেজাল্ট যখন আসলো, আমরা রেজাল্ট শিট পাওয়ার কিছুদিন পর আমার মার্কশিটটা পাই না, তখন দেখা গেল যে আমি সায়েন্সে মানে সায়েন্সের যে সাবজেক্টটা কেমিস্ট্রি, ওই chemistry? ফেল করছি। হ্যাঁ, ও। বাকিগুলো আমার মোটামুটি ভালোই ছিল। তো আব্বু ডিসিশন নিল আমাকে কেমিস্ট্রিতে আবারই পরীক্ষা দেওয়া হবে। আমি আব্বুকে তখন বলছি, না আব্বু, তাহলে আমি আর পড়াশোনাই করব না, কারণ আমার মাথায় ঢোকে না। আমার যদি না ঢোকে, আমি নিতেই পারতেছি না, তাহলে আমি কিভাবে পড়বো? তখন যাই হোক আমার আম্মু অনেক বুঝাইলো, আম্মু খুব সাপোর্ট করছে, এখনো আম্মু খুবই সাপোর্ট করে আমাকে। আম্মুর সাপোর্ট করার পর আব্বু একটা সময় বুঝলো, কিন্তু আব্বুর মন থেকে ওটা আসলো না। যাই হোক আমি পরের বার নতুন করে আবার ভর্তি হইলাম। হিউম্যানিটিস? হিউম্যানিটিস না ভাই, আমি কমার্সে ভর্তি হইলাম। আচ্ছা। তখন আব্বু বললো, ঠিক আছে হিউম্যানিটিস না, কমার্সে তুমি ভর্তি হও। কমার্সে ভর্তি হইলাম। যাই হোক কমার্সের রেজাল্টও আমার খুবই ভালো হইলো, খুব ভালো বলতে মোটামুটি ভালো। হুম, তারপরে এখন ভার্সিটি পরীক্ষা, অনেকগুলো ভার্সিটি পরীক্ষা দিয়েছি, কিন্তু আমি চান্স পাইনি। ঢাকা ভার্সিটিতে আমি ইংলিশে ফেল করছি, নাহলে আমার অনেক ভালো স্কোর ছিল, ইংলিশে ফেল না করলে আমার মনে হয়ে যাইতো। এইটাতে আব্বু বড় একটা ধাক্কা খাইল। তারপরে আমি তখন চিন্তা আসলো, আমার সব ফ্রেন্ডরা ঢাকায় ভর্তি হইতেছে, আমি ঢাকায় ভর্তি হব। আব্বুর আগে বললো, আমি তোমাকে আর ঢাকা টাকায় কোনো কিছু নেই না, রংপুরে আমাদের এখানে অনেক মানে রংপুরে আমাদের এখানে ভার্সিটিও আছে, যেটা রোকেয়া বিশ্ববিদ্যালয় এখন হয়েছে, আর খুব ভালো একটা নাম করা জাতীয় বিশ্ববিদ্যালয় আছে। তো বললো যে এই দুইটার মধ্যে তোমাকে আমি একটা ভর্তি করাই দেবো। কিন্তু আমার ওই যে ঢাকায় আসবো আমি, সব ফ্রেন্ডরা ঢাকায় গেছে, ওরা সবাই ঢাকা থেকে বাসায় আসবে, আমার সাথে দেখা হবে, আমি এখানে এখনো পড়ে আছি। কারণ মানে এমনও স্টুডেন্ট ঢাকায় ভর্তি হয়েছে, আমার কাছে ওইটাই মাথার মধ্যে ঢুকছে যে তারা আমার থেকে মানে অনেক খারাপ স্টুডেন্ট ছিল, আমি তো ভালো ছিলাম, আমি কেন ঢাকায় পড়বো না? সে এসে বলবে আমি হচ্ছে ঢাকায় পড়ি, আমার এটা কেমন লাগবে না? এই একটা জেদ থেকে আব্বুর আমার জেদের কাছে পারলো না। আর আব্বু বলছে, ঠিক আছে আমি ঢাকায় তোমাকে ভর্তি করাই দিই। তো আমার এক ভাইয়া তখন মার্চেন্টাইজিং এ পড়াশোনা করে শান্তমরিয়ামে, ভাইয়ের সাথে কথা বললো। আমাদের ঢাকায় তখন মোটামুটি রিলেটিভ থাকলেও মানে মানে ওই রকম কারোর সাথে তেমন কোনো আমাদের যোগাযোগ ছিল না। আমার ওই ভাইয়া ছিল আমার মেজো মামার ছেলে। তো আব্বু ভাইয়ার সাথে কথা বললো, তো ভাইয়া আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, মানে আব্বুকে বললো যে ঠিক আছে ফুপা, আপনি তাহলে ওকে নিয়ে আসেন, আমি দেখি এখানে ফর্ম। তো আমার আবার ইচ্ছা ছিল ফ্যাশন ডিজাইনিং এ পড়বো। শান্তমরিয়াম? শান্তমরিয়াম। ওকে। তো শান্তমরিয়াম ফ্যাশন ডিজাইনিং এ পড়বো। আব্বু এটাতে রাজি হলো যে আচ্ছা ঠিক আছে পড়ো, এখন আমি তোমাকে কোনোটাই বাধা দেবো না, তোমার যা ভাল লাগে তুমি পড়ো, কারণ ইউ আর আউট অফ মাই ট্র্যাক। হ্যাঁ। পরে ফ্যাশন ডিজাইনিং এ পড়বো, এই একটা খুবই মানে এক্সাইটেড। আমি ঢাকায় আসলাম, যেদিন আমি ভর্তি হব ওই দিন আমি ফর্ম ফিল আপ করবো, ঠিক ওই মুহূর্তে আবার আমার বাধা। আমার ওই ভাই আমার বাবাকে বুঝাইলো, না না ফ্যাশন ডিজাইনিং এ মেয়েরা পড়ে না, তো মেয়েরা উচ্ছৃঙ্খল মানে খুবই অধ্যত টাইপের হয়, তো হচ্ছে দরকার নেই, ওকে বিবিএতে ভর্তি করাই দেন। এই যে আমার বাবার মাথায় ওখানে ঢুকাইলো। আমার বাবা চিন্তা করলো, তাই তো আমাকে ছাড়া ফ্যামিলি ছাড়া থাকবে যদি আমার মেয়েটা এরকম হয়ে যায়। তো আমাকে ওইখানেই আব্বু আবার বললো যে না, ফ্যাশন ডিজাইনিং এ পড়া যাবে না, তুমি এটাতেই ভর্তি হও, না হলে তুমি আমার সাথে চলো। কি আর করার, ভার্সিটিতে ভর্তি হইলাম। প্রথম ক্লাস সবকিছুই মিলে খুবই ভালো লাগলো। তো আমাদের ভার্সিটিতে হয়েছে কি ভাইয়া, একটা আমার 5 জনের একটা গ্রুপ হয়েছে। আর আমার না ছোটবেলা থেকে একটা খুব মানে কি বলবো, আমি মেয়েদের সাথে খুব কম মিশতাম, জানি না কেন। মানে আমার ছেলে ফ্রেন্ড ছিল প্রচুর, ছেলেদের সাথে আমি কমফোর্ট, এটা হয় ন্যাচারালি, যার যেটা ভালো লাগে। তো আমার ওই গ্রুপের মধ্যেও দেখা গেছে যে হচ্ছে মানে মানে আমি আর আমার একটা বান্ধবী আর বাকি 3টা ছেলে, মানে দেখ খুবই ভালো একটা আমাদের বন্ডিং হইলো। তো এরকম চলতেছে। এদিকে হচ্ছে মানে ফ্যামিলি থেকে আমার বাবা ওই যে মন খারাপ করার পর আমার সাথে একটু কম কথা বলে, তারপরে জোর করে ঢাকায় আসছি, কিন্তু আমাকে সাপোর্ট করছে পড়াশোনা। আমার পড়াশোনার খোঁজ খবর আমার বাবা ভার্সিটি পর্যন্ত নিছে, যে কারণে হয়তো আমি পাশ করে গেছি বা মানে এত দূর আগাইতে পারছি। তো আমি ভার্সিটি লাইফে ফাঁকি দিতে পারিনি, কোনো স্কোপ ছিল না। বাবা রংপুরে থাকলেও দেখা যেত যে আমাকে ওইখান থেকে কন্ট্রোল করতো। আমাকে ফোন দিছে একটা, জাস্ট খুব নর্মাল। আপনি শান্তমরিয়ামে যখন পড়তেন তখন থাকতেন কোথায়? আমি তখন তখন না, ফার্স্ট টাইমে আমি হচ্ছে আপনার হোস্টেলে মানে হোস্টেলেই উঠছিলাম,
কিন্তু আমার 6 মাস পরে তখন তো আমি নতুন ঢাকায়, আর আমি কিছু বুঝিও নাই। আমার পানিতে একটা প্রবলেম হয়েছিল, যেটা হয় আর কি সাধারণত ঢাকায় আসলে। শুধু জন্ডিস না, আমার অনেকগুলো রোগ হয়েছে। তো আমার টাইফয়েড মানে হলো, এবং এত খারাপ অবস্থা, আমি আইসিইউতে ছিলাম। আচ্ছা। তো এরপরে আব্বু চিন্তা করলো যে তাহলে ওকে আর হোস্টেলে দেওয়া যাবে না। আর তখন আব্বু বললো তাহলে কি করবা, তুমি কি আসবা? আমি বলছি না আব্বু, আমি আসবো না, আমি এখানেই পড়বো। তো আব্বু বললো যে আমরা তো অনেক দূরে, চাইলেও তো যেতে পারি না। আর তোমার ছোট, আমার এর মধ্যে বলি, আমার তখন একটা ছোট বোন, খুবই ছোট, আপনার 4-5 বছর, আর আমার ছোটটা তখন স্কুলে পড়ে, ক্লাস 9 কি 10 পড়ে। তো দুইটাই ছোট ছোট মোটামুটি। এখন এই দুইটাকে ছেড়ে তো আম্মুর ঢাকায় এসে থাকা সম্ভব না। পরে আম্মু বললো যে তাহলে এক কাজ করি, ওকে একটা সাবলেটে তুলে দেই, কারণ যদি ম্যাচ করে থাকে আমি গিয়ে ওখানে অনেকদিন স্টে করতে পারবো না। তারপরে আমি উত্তরায় ছিলাম ভাইয়া, উত্তরায় একটা বাসায় আমি সাবলেট ছিলাম। তো আম্মু দেখা যেত আমাকে ঢাকায় 6 মাস, বাড়িতে 6 মাস, এরকম করে করে আমার আম্মু থাকা শুরু করলো। আপনার এখানে 6 মাস, বাড়িতে 6 মাস? বাড়িতে 6 মাস, হ্যাঁ। এর মধ্যে হইলো তখন আমি আমার 4th সেমিস্টার, 3rd সেমিস্টার শেষে 4th সেমিস্টারে উঠছি। তো এর মধ্যে আমাকে আমার আব্বু একটা মোবাইল কিনে দিয়েছিল। আচ্ছা, এই প্রথম মোবাইল, এই প্রথম বলতে আমার এই প্রথম অ্যান্ড্রয়েড যে মোবাইল, আপনার স্যামসাং একটা মোবাইল কিনে দেয়। এরপরে তো আমি সবাই চিন্তা করলাম যে আমার এতদিন ছোট মোবাইল ছিল, আমি তো ফেসবুক ইউজ করতে পারতাম না। তো আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি। ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর ওই নানান ধরনের হচ্ছে মানে ফ্রেন্ডের সাথে গল্প আড্ডা, এটা সেটা। কিন্তু এর মধ্যে আমি যতই দুষ্টামি করি না কেন, পড়াশোনাটা করতাম। মানে আমি যে 1 ঘন্টায় পড়তাম, আমি 1 ঘন্টা পড়াশোনাই করতাম। মানে সবার সাথে আড্ডা, আমাদের একটা গ্রুপও হইলো ভার্সিটির, তো এখানে মজা টজা, তো সবকিছু মিলেই মানে ভালো একটা সময়, ভালো মানে আমার মনে হয় সব থেকে বেস্ট সময় আমার ভার্সিটি। হ্যাঁ, 3rd সেমিস্টারে তখন আপনি? হ্যাঁ, 3rd সেমিস্টারে। 3rd সেমিস্টার শেষ হয়ে 4th সেমিস্টারে আমি উঠবো। এর মধ্যে ফেসবুক আমার না, 3rd সেমিস্টারের পরীক্ষা, আমার ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে, আমি বাড়িতে গিয়েছি। তো আমার যতটুকু মনে পড়ে, ওটা একদম আমাদের রংপুরে তো অনেক শীত, ডিসেম্বর মাসটা প্রচন্ড শীতের টাইম। তো ওই আমি তখন বাড়িতেই ছিলাম, পরীক্ষা শেষ হয়েছে, বাড়িতেই ছিলাম। তো এর মধ্যে হচ্ছে ফেসবুকে অনেকদিন পর মানে ওই যে ঘাটাঘাটি করতে করতে একটা মেসেজে গিয়ে আমার চোখ আটকাইছে। এখানে একটু কথা বলি ভাইয়া, সেটা হচ্ছে যে মানে আমি স্কুল লাইফ বলেন, কলেজ লাইফ বলেন, ভার্সিটি লাইফ বলেন, মানে আমার ছোট থেকে একটা না জিনিস কাজ করতো। মানে আমাকে অনেকে প্রপোজ করছে, অনেক ছেলেরা করছে, কিন্তু এই যে প্রেম, যে বিষয়টা প্রেম করব, মানে এই জিনিসটা না সিরিয়াসলি মানে একটা রিলেশনশিপে যাব, এই জিনিসটা আমার তখনো পর্যন্ত আসতো না। আর আমার ছোটবেলায় থেকে একটা জিনিস ছিল, না আমি কেন মানে একই ক্লাসের ছেলেদের সাথে প্রেম করব, কেন আমি অন্য মানে বড় ভাইদের সাথে প্রেম করব। আমার না ছোটবেলা থেকে আমি জানি না, মাথায় একটা জিনিস ঘুরতো, আমার থেকে 10-12 বছরে বড় হবে এরকম কেউ আমাকে প্রপোজ করলে আমি এদের সাথে প্রেম করব। মানে এরকম একটা আমার ছিল, জানি না কেন। তো বাসায় ওই টাইমটায় কোনো কাজ নেই, পরীক্ষা টরীক্ষা শেষ হয়েছে। আর তখন ওই টাইমটা আমাদের বাসায় আবার খুব মানে সব আত্মীয় স্বজন ছিল, বলতে আমার বড় বোন আসছে অনেকদিন পর, মানে এটা নিয়ে পুরো একটা মানে বাসার একটা খুব ভালো মোমেন্ট ছিল। তারপরে তো আমি একদিন শুয়ে আছি দুপুরবেলা, হঠাৎ করে আমার একটা মেসেজটা অনেকদিন আগে পাঠাইছে, আমি এটা খেয়াল করি নাই। আমার এখনো মনে আছে 25 তারিখ হবে, কেউ একজন, তখন চেনেন না আপনি? হ্যাঁ, চিনি না। সে আমাকে একটা মেসেজ দিছে, সে ডিরেক্ট এইভাবে বলছে, তোমাকে আমার ভাল লাগে, আমি তোমার সাথে রিলেশন করব, তুমি যদি রাজি থাকো আমাকে ইয়েস বলো, না থাকলে এই পর্যন্ত স্টপ। এটা কি ফেসবুকের ইনবক্স করেছে? ফেসবুকে ইনবক্স করেছে। চিনতেন আপনি আইডি দেখে? চেনা গেল ছেলেটাকে নাকি? না, আমি তখন খেয়াল করিনি আইডিটা। আমি না ওই রকম একটা মেসেজ দেখে মানে আমার খটকা লেগেছে, যে কে, মানে খটকা থেকে আমার বেশি একটা ইন্টারেস্ট লেগেছে। মানে কেন লেগেছে, যে সে একদম আমাকে ডিরেক্ট বলছে। তো আমি কিছুক্ষণ চিন্তা করছিলাম ওইটা নিয়ে, চিন্তা করে কি রিপ্লাই দেবো। আমি ভাবলাম যে না থাক, এরকম কতজনে কি দেয়, রিপ্লাই দেবো না। তো আমি ওই দিন আর রিপ্লাই দেই নাই, কিন্তু আমার মাথার মধ্যে কিন্তু ওই জিনিসটা আছে
কে কে কে, না একটু আমি দেখতেই তো পারি। একদিন পর আমি ফেসবুকে মানে তার চিন্তা মানে প্রোফাইলটা গিয়ে আমি ভালো করে দেখতেছিলাম। তো দেখতে মানে প্রথম প্রোফাইল পিকচারটা দেখেই না আমার চোখটা আটকে গেছে। মানে আর আমি বলি আমার খুব লম্বা ছেলেদের প্রতি একটা উইক কাজ করে। ওকে ওকে। ছেলেটা না খুব লম্বা, ওকে। মানে খুব স্মার্ট, যা হয় কি ছেলেরা স্মার্ট, মেয়েরা যেরকম একটা ছেলে মানে পছন্দ করে আর কি, পছন্দ হ্যাঁ। করে, মানে তাদের হচ্ছে স্বপ্নের নায়ক থাকে না, যে মানে স্বপ্নের একটা চিন্তা করে যে এরকম হবে ওরকম হবে, ঠিক ওরকমই ছিল। তো আমার না দেখে খুব ভালো লাগতেছিল। পরে আমি স্ক্রল করে করে আপনার হচ্ছে প্রত্যেকটা ছবি দেখছি, দেখার পর পরে আমি কোনো রিপ্লাই দেই নাই। আমার ভালো লাগছে কিন্তু আমি রিপ্লাই দেই নাই। আমি বলছি দেখি কি করে। ঠিক তার একদিন পরে ছেলেটা দেখি আমাকে আবার টেক্সট করছে, কি ব্যাপার তুমি কিছু জানাইলা না? তখন আমি রিপ্লাই দিয়েছি যে আপনি কি আমার সম্পর্কে জানেন না আপনি আমাকে দেখছেন? তো বলছে যে আমি তোমার সম্পর্কে জানি না কিন্তু তোমাকে আমি দেখেছি, দেখেই আমার ভালো লেগেছে। আচ্ছা। তো এরপরে আমি মেসেঞ্জারে বেশ কিছুদিন কথা টথা হয়েছে, বেশ কিছুদিনও না, আপনার 25 তারিখেও পাঠাইছে আর 31 তারিখে গিয়ে মানে ওর সাথে আমার কথা হয়েছে, ফার্স্ট ফোনে কথা হয়েছে। এই কয়দিন শুধু আমাদের মানে মেসেজিং এ কথা হইতো। ও আমাকে নাম্বার দিছে, দিয়ে বলছে যে তোমার মন চাইলে তুমি আমাকে ফোন দিও। এর মধ্যে ছেলেটা সম্পর্কে আমি জেনে নিছি যে সে কোথায় থাকে, তার বাসা ঢাকা। সে তখন একটা কোম্পানিতে জব করে, পড়াশোনা শেষ হয়ে গেছে। মানে তার কথা শুনে আমার মনে হলো, মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড শুনে মনে হলো যে ভালো। তারপরে এই তো একটু একটু করে ভালো লাগা। আপনি জিজ্ঞেস করলেন না ওকে যে ও আপনাকে জানলো কিভাবে? হ্যাঁ আমি জিজ্ঞেস করছি, তো আমাকে বলছে যে তোমাকে আমি একবার দেখেছিলাম, একটা বিয়েতে আমি দেখেছিলাম, ওনার এক বন্ধুর বিয়েতে সে আমাকে দেখেছিল। তো আসলে বন্ধুর বিয়েতে বলতে আমার এক বান্ধবী ছিল, মানে খুব ক্লোজ না, বাট আমাদের এই ভার্সিটির। তো ওর বন্ধুর সাথে আমার ওই বান্ধবীটার বিয়ে হয়েছে, তো আমি সেই বিয়েতে অ্যাটেন্ড করছিলাম। আচ্ছা। তো এর পরে আর কি সেটা আমি জানতে পাই। যাই হোক, সে হয়তো তার কাছ থেকে শুনেই আমার ফেসবুক আইডিটা নিয়ে বা আমার ওই বান্ধবীর সাথে আপনাকে নক করেছে। তারপরে ওর সাথে আমার প্রথম দেখা হয়। মানে প্রথম 3-4-5 মাস খুব ভালো একটা সময় কাটছে, মানে ও খুব টেক কেয়ার করে ইয়ে করে। আমার কাছে মনে হচ্ছিল যে তখন খুব ভালো লাগতো, আবার একটা সময় খুব বন্দিও লাগতো, কারণ প্রত্যেকটা কাজে সে ইন্টারফেয়ার করতো। মানে এখানে গেলে তাকে বলে যেতে হবে, ওখানে গেলে বলে যেতে হবে, মোবাইল কেন, এটা মানে যা হয় আর কি। তো একটা পর্যায়ে সে আমাকে কিছু ইশারা ইঙ্গিতে বুঝাইতে চাইলো যে তার মানে একটা কিছু দরকার বা যে ব্যাপারটা। তখন আমি ওকে বুঝাইলাম যে দেখো আমি খুব প্রত্যন্ত একটা অঞ্চল থেকে উঠে আসছি, আমি এইভাবে বড় হই নাই, তোমাকে আমার ভালো লেগেছিল, আমার মনে হয়েছিল যে তোমার সাথে আমার রিলেশন একটা ক্রিয়েট করা যায়, এবং তুমিও সিরিয়াস আমিও সিরিয়াস ছিলাম। তো ব্যাপারটা হচ্ছে, তো তুমি যেটা করতে চাচ্ছ সেটা এই মুহূর্তে সম্ভব না, আমি খুবই একটা কনজারভেটিভ ফ্যামিলি থেকে উঠে আসছি, তো আমাদের যদি মানে যা হবে বিয়ের পর। কিন্তু সে তখন ঠিক আছে, ওকে আমি তোমাকে একটু পরীক্ষা করলাম, দেখি এখনকার মেয়েরা অনেকে হয়, এইভাবে সে আমার ব্রেন ওয়াশ মানে করতো। সব থেকে ব্যাপার যেটা ভাই আমার জন্য খুবই একটা মানে শকিং একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ওর সাথে আমার ব্রেকআপ হওয়ার কারণটা হলো, আমার যে খুব ভালো ফ্রেন্ড ছিল, সামহাউ সে তার সাথে কোনো একটা ভাবে কানেক্ট হয়ে যায়। আচ্ছা। কানেক্ট হওয়ার পর তাদের মধ্যে একটা রিলেশন ক্রিয়েট হয়, যেটা আমি জানতাম না। মানে মানে সে আমাকে বুঝতে দেয়নি, মানে হয় না যে অন্যদিকে ডাইভার্ট হয়ে গেলে আমার দিক থেকে সরে আসা বা একটু সময় কম দেওয়া, মানে আমি কোনোভাবেই বুঝতে পারিনি। তো একদিন যখন ব্যাপারটা আমার সামনে চলে আসলো, খুব বাজেভাবেই সামনে চলে আসছে, তখন আমার অবস্থাটা এতটাই খারাপ ছিল, আমি ওকে মানে তখন ওর প্রতি আমার এত একটা ব্যাড ইমপ্রেশন যেটা বলেন, মানে এত একটা খারাপ অনুভূতি তৈরি হইলো যে আমি ওকে যে জিজ্ঞাসা করব সেই রুচিটাও আমার হয় নাই। মানে আমার কাছে মনে হলো যে এটাই কি লাইফের একটা পার্ট, এটার জন্য কি মানে এত বড় একটা মানে সে আমাকে কষ্ট দেবে। ওই যে ওইখান থেকে আমার মাথার মধ্যে একটা ঢুকছে যে এটাই বুঝি লাইফের একটা পার্ট, ভালোবাসা কিছু না।
আমার তো কোনো কমতি ছিল না, কিসে কমতি, এটাই আমার সবসময় মনে হইতো। আচ্ছা, তো এরপরে যাই হোক, সে অনেকবার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। আমার ওইখান থেকে ওই দিনের পর থেকে একদমই টোটালি ক্লোজ। এরপরে আমার মাঝখানে খুব বাজে একটা অবস্থায় গিয়েছিল, কারণ রিলেশন ব্রেকআপ হয়ে গেছে, একটা এতদিনের অভ্যাস আমার এই একটা ঘটনাকে কেন্দ্র করে আপনার রিলেশনশিপ ব্রেকআপের দিকে চলে গেল। চলে গেছে। ওকে, তো তখন আমি চিন্তা করলাম, না আমি আর কোনো রিলেশনশিপেই জড়াবো না, আমার এসবের দরকার নাই, আমি পড়াশোনা করি। আচ্ছা, বাট এটা নিয়ে আপনার মধ্যে মেন্টালি কোনো ইফেক্ট তৈরি হলো না? মেন্টালি ইফেক্ট তৈরি হয়েছিল, কিন্তু তখন আমার ফ্রেন্ড আমাকে খুব সাপোর্ট দিছে যে তুমি পড়াশোনায় মনোযোগ দাও, অন্য কোনো মানে কাজকর্মে বেশি বেশি করে তুমি ইয়া করো, ফোকাস করো, Okay. পড়াশোনাটা করো। ওকে, তারপরে আমার সব থেকে, আমি আম্মুর কথা না বললেই হয় না, আম্মু আমাকে খুবই সাপোর্ট করছে। ওকে, বাট আপনি শেয়ার করেছিলেন সবার সঙ্গে যে হ্যাঁ, আমার আমি এরকম আমার একটা আম্মুর সাথে শেয়ার করছি। Okay, fine, আম্মু great, খুবই great. সাপোর্ট করছে, আম্মু আমার সাথে ফ্রেন্ডের মতো মেলামেশা করছে। জি। তো যে কারণে না, মানে আমার ফ্যামিলি বলেন, আমার ফ্রেন্ড সার্কেল বলেন, আমি না খুব তাড়াতাড়ি ওইটা কাটায় আসছি। কিন্তু ভাইয়া কাটায় আসলে ওই যে আমার মাথার মধ্যে ওইটা চেপে বসছে যে আসলে ভালোবাসা কিছু নাই, ভালোবাসা যদি আমরা ধরে রাখতে চাই তাহলে এটা দরকার, নাহলে এত ভালোবেসেও আমি একটা মানুষকে কেন ধরে রাখতে পারলাম না। আচ্ছা, আমার মাথার মধ্যে ওইটা চেপে বসছে। যাই হোক, তারপরে আমার এরকম কোনো ইয়ে ছিল না, আমি পড়াশোনা শেষ করলাম। আমি 2016-তে হ্যাঁ, আমার বিবিএ শেষ হয়ে গেল। ওকে। এর মধ্যে আমি